আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সকলের সাথেই নিরাপদেই আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় থেকে একটা অধ্যায় নিয়ে। আমি তোমাদের নবম অধ্যায় পড়িয়েছিলাম, নবম অধ্যায়ের পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের নবম অধ্যায় থেকে বাকি যে দুটো পার্ট রয়েছে, পার্ট 3 এবং 4, এই পার্ট 3 এবং 4 নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। আশা করছি পুরো সময়টা তোমরা আমার সাথে থাকবে। বই খাতা নিয়ে তোমরা সকলে বসে পড়ো আমার ক্লাসের সামনে, আমরা একসাথে সকলে ক্লাস করব। তো চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে আমাকে চিনো, তারপরেও আমি আমার পরিচয়টা একবার দিয়ে নিচ্ছি। পাঠ উপস্থাপনায় আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শ্রেণী 3, বিষয় বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আজকের আলোচনা আমাদের বাংলাদেশ, নবম অধ্যায়, পৃষ্ঠা 54 থেকে 57, পার্ট 3 এবং 4। পার্ট 3-এ আছে বাংলাদেশের নদী এবং পার্ট 4-এ আছে বাংলাদেশের কৃষি ও বন। তোমরা সকলে বই খাতা নিয়ে বসে পড়েছ নিশ্চয়। আমরা প্রথমে পার্ট 3 নিয়ে আলোচনা করব, বাংলাদেশের নদী। দেখো, তোমাদের বইয়ে একটা বাংলাদেশের নদীর একটা মানচিত্র দেওয়া আছে। দেখো, দেওয়া আছে যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, এই 5টা বড় বড় নদীর নাম দেওয়া আছে। তোমরা একটু লক্ষ্য করো। দেখো, যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, আর এটা কি? বঙ্গোপসাগর। এই নীলটা হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? এই হচ্ছে আমাদের নদীর চিত্র। তোমরা সকলে 54 পৃষ্ঠাটা বের করো। দেখো, 54 পৃষ্ঠা দেখো। আমাদের দেশে অসংখ্য নদী আছে। কোনোটি বড় নদী, আবার কোনোটি হচ্ছে ছোট নদী। এই নদীগুলো সারা দেশে জলের মতো ছড়িয়ে আছে। নদীগুলো কেমন? পানির মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলোর একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। একটা নদী কি হয়েছে? আরেকটা নদীর সাথে মিশে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে। তোমরা নদীর চিত্রে দেখো, নীল যেই ছবিটা দেওয়া আছে ওটা হচ্ছে বঙ্গোপসাগর, এখানেই পড়ে গেছে। অসংখ্য নদী আছে বলেই এ দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আসলে অসংখ্য নদী আছে বলে আমাদের দেশকে কি বলা হচ্ছে? নদীমাতৃক দেশ। পাশের মানচিত্রে কি দেওয়া ছিল? আমাদের 5টি নদীর নাম আমি তোমাদের ইতিমধ্যে পড়িয়েছি। যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা আর কি কর্ণফুলী। এই নদীগুলো হচ্ছে আমাদের 5টি সবচেয়ে বড় নদী। এই নদীগুলো বন্যার সময় পলিমাটি বহন করে নিয়ে আসে। পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক উর্বর। আমাদের দেশের মাটি উর্বর কেন? পলিমাটির কারণে। পলিমাটি কি করে? আমাদের হচ্ছে নদীগুলো বন্যার সময় পলিমাটি বহন করে নিয়ে আসে। আর পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণেই আমাদের দেশে মাটি অনেক উর্বর। এই যে বিভিন্ন জায়গা থেকে এরা কি করে? নিজেরা উর্বরতা নিয়ে আসে এই পলিমাটিটা। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের দেশে অসংখ্য নদী আছে। এই নদীগুলো কি ছড়িয়ে ছিটে আছে বিভিন্ন জেলায়, তাই না? নদীগুলো বিভিন্ন পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। আবার এই নদীগুলো সবাই কোথায় এসে পড়েছে? বঙ্গোপসাগরে। আর সবচেয়ে বাংলাদেশে 5টি বড় নদীর নাম আমরা জানলাম। এবার আমরা পড়ব পানি সম্পদ। পানি সম্পদটা কি? দেখো, বাংলাদেশের যেমন অনেক নদী আছে, তেমনি অসংখ্য কি আছে? খাল, বিল, হাওর ইত্যাদি রয়েছে। এগুলোর মাধ্যমে কি হয়? প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে কি বলা হয়? সেচ বলা হয়। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়।
যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। আমাদেরকে কি বলা হয়? মাছে ভাতে বাঙালি, তাই না? বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। দেশের কোথায়? দক্ষিণে। দক্ষিণে কেন বলো তো? দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, আর এই জন্যই ওটা সমুদ্র উপকূল। আর সেখানে কি হয়? চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশি রপ্তানি, চিংড়ি হচ্ছে কি করা হয়? বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করেন। বিদেশে রপ্তানি করে আমরা কি করছি? বৈদেশিক মুদ্রা অর্জন করছি, যেটা আমাদের দেশের জন্য অনেক লাভজনক। আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করে থাকি। নদীগুলোকে আমরা কি করি? যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করে থাকি। তাহলে পানি সম্পদে আমরা কি কি জানলাম হচ্ছে আমাদের হচ্ছে দেশে অনেক নদী রয়েছে, আর এই খাল বিল হাওর ইত্যাদি আমাদের হচ্ছে এগুলো আমাদের কি? আমাদের হচ্ছে অসংখ্য খাল বিল পুকুর হাওর ইত্যাদি এই যে নদী আছে, তেমনি হচ্ছে এগুলো না আছে। তো এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিতে আমরা পানি পেয়ে থাকি। এই তো চিংড়ি চাষ হয় কোথায় সেটা জানলাম। আর আমাদের নদী শুধু আমাদের মাছ বা খাবারই যোগান দেয় না, যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও আমরা ব্যবহার করে থাকি। দেখো তোমাদের বইয়ে 55 পৃষ্ঠায় দেখো একটা হচ্ছে ছক দেওয়া আছে, সার্কেল করে দেওয়া আছে পানি, তারপরে কি দেওয়া আছে? সেচ করা হয়, মাছ ধরা হয়, যাতায়াত করা হয়। তাহলে পানিপথে আমরা কি করি? পানি থেকে আমরা কি করি? পানি সেচ দেই, আবার পানি থেকে আমরা মাছ পাই, আবার পানি মানে নদীপথে বা পানিপথে আমাদের যাতায়াতেরও ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার আমরা পড়ব পার্ট 4, বাংলাদেশের কৃষি ও বন। বাংলাদেশের কৃষি ও বন। আমাদের দেশের শতকরা 80% মানুষ কি করে? কৃষিকাজে নিয়োজিত। তো আমরা এই কৃষি আর বন আমাদের দেশে একটা মানে সম্পদ, সেই সম্পদটা সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের প্রধান কৃষির সম্পদ হলো ধান, পাট এবং চা। দেশের সব অঞ্চলে ধান জন্মে। আমাদের দেশের সব অঞ্চলে কি জন্মে? ধান জন্মে, তাই না? পাট, চা অর্থকারী ফসল। পাট আর চা হচ্ছে অর্থকারী ফসল। কেন? এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি আমরা। এই পাট আর চা আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করি, আর সেখান থেকে আমাদের কি হয়? বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এছাড়াও আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদের যা আছে তাও আমাদের ভালোভাবে সংরক্ষণ করতে হবে। আসলে যে কোনো দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকার দরকার, কিন্তু আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হয়। আসলে আমাদের মানে বন আসলে ওইভাবে নেই বলে আমাদের বনজ সম্পদটা খুবই কম। আমাদের হচ্ছে 70%-এরও নিচে আমাদের হচ্ছে বনাঞ্চল রয়েছে আমাদের দেশে। তো কি করতে হবে? আমাদের যা আছে সেটা সংরক্ষণ করতে হবে এবং প্রচুর গাছ লাগাতে হবে। বাংলাদেশে মূলত তিন ধরনের এলাকায় বনভূমি আছে। প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। প্রথম যে এলাকাটি সেটার নাম হচ্ছে পাহাড়ি বনভূমি। বলতে বোঝা যাচ্ছে এটা পাহাড় এলাকায়, তাই না? পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োরও আছে। দ্বিতীয় যে এলাকাটি সেটা হলো শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। বরেন্দ্র অঞ্চল তো রাজশাহী অঞ্চলে, তাই না? তাহলে আমাদের বিভাগে বরেন্দ্র অঞ্চল বলতে আমি বলেছিলাম রাজশাহী, এটা আমাদের রাজশাহী বিভাগে রয়েছে। তার মানে শালবন রয়েছে আমাদের রাজশাহী বিভাগেও। শালকাঠ ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে। শালবনে কি আছে? শালকাঠ ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ রয়েছে। তৃতীয় যে এলাকাটি সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন তোমরা সকলেই জানো যে বাংলাদেশের অর্থাৎ বিশ্বের সৌন্দর্যের একটা
অন্যতম জায়গা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশেই অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এটা কোথায়? বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবনে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। সুন্দরবনে কি বাস করে? পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা হচ্ছে আমাদের দেশেরই সম্পদ, তাই না? এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমরা কি জানলাম? বাংলাদেশের কৃষি ও বনে আমরা কি জানলাম? যে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো ধান, পাট, চা, তাই না? আর অর্থকরী ফসল হচ্ছে পাট এবং চা। এগুলো আমরা কেন অর্থকরী বলছি? বিদেশি রপ্তানি করছি এজন্য। আর বাংলাদেশে আসলে বনটা আসলে খুব বেশি নেই, তো যেটুকু আছে সেটুকু আমাদের কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। বাংলাদেশে মূলত 3 ধরনের এলাকায় বনভূমি আছে। আমরা এক জেনেছিলাম হচ্ছে কোথায়? পাহাড়ি বনভূমি। 2 আমরা হচ্ছে শালবন। আর তৃতীয় বনটি হচ্ছে আমাদের সুন্দরবন। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে অবস্থান করছে। আর শালবনটা হচ্ছে আমাদের বরেন্দ্র হচ্ছে অঞ্চলে, মধুপুরে আছে, ভাওয়াল এগুলোতেও আছে। তো এটাও আমাদের বিভাগের মধ্যে পড়েছে। তো এটাই ছিল আমাদের মানে বাংলাদেশের কৃষি ও বন। তোমাদের এখানে সংক্ষিপ্ত আকারে তুলে দেওয়া আছে। এবার দেখো, আমি যে 2টা অধ্যায় তোমাদের পড়ালাম, সেই অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন আমি তোমাদের মুখে মুখে যেটা বলা হয় তোমাদের আমি জানি উত্তরগুলো খুবই সহজ, তোমরা পারবা, এই জন্যই আমি দিয়েছি। দেখো, এসব প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি। দেখো, এখানে আমি প্রশ্ন দিয়েছি 9টা। তো এই 9টা প্রশ্নে দেখি তোমরা সকলেই পারবা জানি, তারপরেও আমি তোমাদের সাথে আছি। দেখো, বাংলাদেশের প্রধান 5টি নদীর নাম লেখো। সকলেই পারো। তারপরেও আমি বলছি, দেখো, পদ্মা, মেঘনা, যমুনা, তারপর কি ব্রহ্মপুত্র, আর হচ্ছে কর্ণফুলী। কিসের কারণে আমাদের দেশের মাটি উর্বর? পলিমাটির কারণে, তাই না? আমাদের দেশে অসংখ্য নদী আছে, আর এই নদী কি করে? পলি বয়ে আনে। পলিমাটি কি? এক ধরনের কাদা। 4 কি আছে? দেখো, আমাদের দেশের জমিগুলো কিসের কারণে পানি পেয়ে থাকে? আমাদের দেশের জমিগুলো কিসের কারণে পানি পেয়ে থাকে? আমাদের দেশে যেমন অসংখ্য নদী আছে, তেমনি কি আছে? অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি আছে। আর এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। তাহলে আমাদের দেশ আসলে অসংখ্য নদী থাকার কারণে, খাল, বিল, হাওর, বিল, পুকুর ইত্যাদি থাকার কারণে আমাদের দেশে জমিগুলো সারা বছরই পানি পেয়ে থাকে। সেচ কাকে বলে? দেখো, কৃষিকাজে জমিতে পানি দেওয়াকেই আমরা সেচ বলি। বাংলাদেশের কোথায় চিংড়ির চাষ হয়? কোথায় হয় বলতো? চিংড়ির চাষ হয় সমুদ্র উপকূলে, তাই না? সমুদ্রে। তাহলে কোথায় হয়? দেশের দক্ষিণ সমুদ্র উপকূলে চিংড়ির চাষ হয়। দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদগুলোর নাম লেখো। প্রধান কৃষি সম্পদ কোনগুলো? ধান, পাট আর চা। পাটটা হচ্ছে অর্থকারী। 8 নাম্বার দেখো, শালকাঠ কী কাজে ব্যবহৃত হয়? শালকাঠ কী কাজে ব্যবহৃত হয়? শালকাঠ ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। সুন্দরবন বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের কোথায়? দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। আশা করছি তোমরা প্রশ্নগুলোর উত্তর সকলেই দিতে পেরেছ। আমি তারপরেও প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সুবিধার্থে আরও একবার বলেছি। ইনশাল্লাহ তোমরা অধ্যায়টা যদি ভালো করে দেখো, আরও 2-1বার যদি ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা সকলেই প্রশ্নগুলোর উত্তর সহজভাবেই দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বাড়ির কিছু কাজ দিচ্ছি এই 2টা পার্ট থেকেই।
অর্থাৎ নবম অধ্যায়ের যে দুটো পাঠ আমি পড়ালাম 3 আর 4, সেখান থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। দেখো, দিয়েছি হচ্ছে আমি 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। দেখো, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 5টি বাক্যে লিখো। পারবে না? কেন বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়? অর্থকরী ফসল বলতে কী বোঝো? এ সম্পর্কে 5টি বাক্য লেখো। তোমাদের আমি যে এতক্ষণ যে প্রশ্নগুলো পড়েছিলাম সেই প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 2 করে। আর এখন যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলোর মান 8 করে। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার এই বড় প্রশ্নতে 8 মার্কস করে দেওয়া আছে। তাহলে আমরা মানে অর্থকরী ফসল সম্পর্কে আমাদের কি বলতে হবে? অর্থকরী ফসল সম্পর্কে বাক্য লিখতে হবে। গাছ আমাদের প্রয়োজন কেন? 6টি বাক্যে লিখো। গাছের প্রয়োজন আসলে আমাদের অপরিসীম, বলে শেষ করা যাবে না। তো 6টি বাক্যে লিখতে হবে, খুবই সহজ। তোমরা তোমাদের বইয়ে দেওয়াই আছে, তোমরা 6টি বাক্যে লিখবা। বাংলাদেশের কয় ধরনের এলাকায় বনভূমি আছে? শালবন সম্পর্কে 4টি বাক্য লিখো। তো বাংলাদেশে কয় ধরনের এলাকায় বনভূমি আছে? আমি একটু আগে তোমাদের পড়াইলাম। আর তোমাদের কি করতে হবে? শালবন সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। আর 5 নম্বর প্রশ্ন দেখো যে সুন্দরবন সম্পর্কে 6টি বাক্য লিখো। সুন্দরবন সম্পর্কে তোমাদের 6টি বাক্য লিখতে হবে। সহজ না? সুন্দরবন আমাদের পৃথিবীর একটা সৌন্দর্যের মানে শ্রেষ্ঠ একটা জায়গা। আর সেটা সম্পর্কে যদি বাক্য লিখতে হয় তো এটা তো খুবই সহজ। তোমাদের বইয়ে দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা সকলে বাড়ির কাজগুলো উঠায় নাও এবং বাসায় সুন্দর করে পড়বা এবং খাতায় লিখবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা পুরো সময়টা ক্লাসে মনোযোগ সহকারে ছিলে এবং আমি যে কটা প্রশ্ন দিয়েছি, যে অধ্যায়টা মানে তোমাদের পড়িয়েছি, আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং প্রশ্নগুলো সব উঠাই নিয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমি পরবর্তীতে আবারও কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সকলে নিরাপদে থেকো, বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হও না, বাবা মার কথা শোনো এবং মনোযোগ সহকারে তোমাদের সিলেবাসের পড়াটা কমপ্লিট করে নিও। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।